ওকে, আজকে হচ্ছে আমরা এই ফিজিক্সের যে ফিফথ চ্যাপ্টারটা আছে তোমার পদার্থের অবস্থা ও চাপ, এটা নিয়ে হচ্ছে একটু পড়াশোনা করব। তো এখানে হচ্ছে ফার্স্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, এটা বুঝতে পারছি। এখন এটাকে কেমন সূত্রের মাধ্যমে প্রকাশ করতেছে, সেটা হচ্ছে যে চাপকে পি দিয়ে প্রকাশ করে। তারপরে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, ঠিক না? মানে জিনিসটা এরকম, যদি ক্ষেত্রফল এ হয় তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হয় এফ। তাহলে একক ক্ষেত্রফল মানে কত? এক 1 মিটার স্কোয়ারের উপরে প্রযুক্ত বল, সেটা হচ্ছে কত? এফ বাই এ। এই জিনিসটাকে একটা নতুন রাশি দিতেছে, সেটা হচ্ছে যে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এখন কোন একটা বস্তুর উপরে, ধরো এটা পৃথিবীর উপরে কোন একটা বস্তু, এই বস্তুটা তার ভর হচ্ছে এম। এম ভরে সে নিচের দিকে বল প্রয়োগ করতেছে, এবং সে একটা সারফেসের উপরে বল প্রয়োগ করতেছে, সেটা হচ্ছে এ। বল প্রয়োগটা যে হচ্ছে সেটা কিসের কারণে হচ্ছে? তার ভরের কারণে। এবং ভরের কারণে বল কিভাবে আসে? পৃথিবী যে তারা আকর্ষণ করতেছে সেই কারণে। তাহলে এই এফ আসলে এমজি হয়ে যেতেছে, ওই কারণে এখানে এফ ইকুয়াল টু এমজি বসে দিলে এমজি বাই এ, এটাও একটা ভ্যালিড ইকুয়েশন। তারপরে হচ্ছে একটা চাপের সূত্র দিতেছে, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এটা কোন ক্ষেত্রে চাপের সূত্র? এটা তখন যখন কোন একটা ফ্লুইড, ধরো বাতাস হইতে পারে, পানি হইতে পারে, যে কোনো প্রকার তরল হইতে পারে। এই যে ধরো পানির ক্ষেত্রে হিসাব করি, তাই একটা তরল, এই তরলের একটা নির্দিষ্ট গভীরতা, এই গভীরতায় তার একটা চাপ আছে। কারণ এই যে একটা ভর, এই যে এত এত পানির একটা ভর আছে না, সেই ভর এই জায়গায় একটা যে কোনো একটা পয়েন্ট, একটা বস্তু, একটা মানুষ থাকলে তার উপর একটা চাপ প্রয়োগ করবে না? সেই চাপটা কতটুকু, সেটাই যে এইচ রোজির মাধ্যমে হিসাব করা হয়। উচ্চতা যত বাড়বে তার উপরে পানির পরিমাণ তত বাড়বে, তার কারণে চাপটা তত বাড়বে। সেই হিসাবে যে এইচ এর সাথে সমানুপাতিক সম্পর্ক, এবং ঘনত্ব যত বেশি সেটার সাথে সম্পর্কিত। এবং কোনো একটা গ্রহ বা পৃথিবীর ক্ষেত্রেই যত জি আকর্ষণ করতেছে, ঠিক কতটুকু জি এর সমানুপাতিক, ওইভাবে পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। তারপরে প্লবতার কথা বলা হচ্ছে। প্লবতা বা বয়েন্সি, এটা কি? কোনো একটা বস্তু, ওটা ফ্লুইডের ভিতরে ডুবানো হয়েছে, ডুবানোর পরে সে যতটুকু আয়তন দখল করে, মানে যতটুকু তোমার ফ্লুইড অপসারণ করে, ঠিক ততটুকু আয়তনের ফ্লুইডের পরিমাণ একটা উপরের দিকে বল অনুভব করে, হুইচ ইজ কল্ড প্লবতা। এই যে এফ সমান ভি রো জি, দেখো এই জায়গায় তোমার রো ভি সমান কি? আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে তোমার রো ভি সমান কি? এম না? এই ভি কিন্তু তোমার তরলের ঘনত্ব, বস্তুর না, তরলের ঘনত্ব। তাহলে রো ভির এই ভি যদি তরলের ঘনত্ব হয়ে থাকে, তরল সরি এই রো যদি তরলের ঘনত্ব হয়, এবং এই ভি যদি ওই তরলের তোমার অপসারিত তরলের আয়তন অথবা ওই বস্তুর আয়তনটাই হয়ে থাকে, তাহলে এই রো ভি দিয়া কার ভর বোঝায়? যতটুকু তরল অপসারিত হয়েছে ততটুকু তরলের ভর, ওইরকম আর কি। সেটা হচ্ছে প্লবতা। যতটুকু সে তোমার কোনো একটা ফ্লুইডের ভিতরে আয়তন দখল করে, ততটুকু ওই ফ্লুইডের যে ভর, সেই ভর এর কারণে যেই ইয়াটা হয়, তোমার অভিকর্ষ বল হয় বা ওজন হয়, সেই ওজন পরিমাণ সে লস করে। তো ওই কারণে হচ্ছে তোমার প্লবতা সৃষ্টি হয়। প্লবতা কিন্তু সবসময় উপরের দিকে কাজ করে, মানে পৃথিবীর ধরো এই মানুষটাকে নিচের দিকে করতেছে, আকর্ষণ করতেছে, এই প্লবতা বা বোয়েন্সি তাকে উপরের দিকে ঠেলবে। এটা হচ্ছে কাহিনী। তারপরে একটা জিনিস দেখা গেছে যে তোমার বল আর তোমার ক্ষেত্রফলের মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করছে। সেটা কার মাধ্যমে? সেটা হচ্ছে তোমার একটা সূত্র ছিল, প্রবাবলি প্যাসকেলের সূত্র। কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি চাপ প্রয়োগ করা হয়, তবে সেই চাপ বিন্দুমাত্র না কমে তোমার পাত্রের গায়ে সমানভাবে লম্বভাবে ক্রিয়া করে। তো এখান থেকে তোমার এই যে এফ টু বাই এফ ওয়ান ইজ ইকুয়াল টু এফ টু বাই ওয়ান ইকুয়াল টু আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার, এই সূত্রটা আসছিল। আর রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, একটা বিখ্যাত সূত্র। ঘনত্ব, রো হচ্ছে ঘনত্ব, এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে আয়তন। তারপর হচ্ছে বায়ুর কথা বলতে আছে, যে বায়ুর ঘনত্ব এই জায়গায় দিয়ে দিছে। বায়ুর ঘনত্ব হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব। পানির তো আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1000 কেজি পার মিটার কিউব। পারদের 13,600, কর্কের 250, লোহার হচ্ছে 7,800, সোনার 19,300 এবং বরফের 920। আচ্ছা, তারপরে বলতেছে কি যে পীড়ন ইজ সমানুপাতিক বিকৃতি। এটা তোমার স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র
তারপর তোমার পীড়ন ইজ ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু বিকৃতি। এখান থেকে আমরা অনেকগুলো সূত্র দেখছি, ওই সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করব। তারপর পীড়ন পীড়ন হচ্ছে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তো সেই বাহ্যিক বলের বিপরীতে একক ক্ষেত্রফলের উপর তোমার যে পরিমাণ তোমার অভ্যন্তরীণ বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে তোমার পীড়ন। পীড়ন ইজ ইকুয়াল টু কি এফ বাই এ। পীড়নের ক্ষেত্রে এটার এককটাও কি নিউটন পার মিটার স্কয়ার, যেটা চাপের এককের সমান। তোমার যে সমীকরণটা আছে পীড়নের সেটাও কিন্তু চাপের সমান, সমীকরণের সমান বা একই রকম। বিকৃতির কোনো একক নাই। বিকৃতি বলতে কি বুঝি? বিকৃতি হচ্ছে ধরো এল বাই এল, এই জিনিসটা হচ্ছে বিকৃতি। সেটা কেমনে? যতটুকু তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, বা এখানে তুমি যদি ভি বলতা ভি বাই ভি, যতটুকু তার আয়তন বৃদ্ধি হয়েছে, তারপরে তুমি যদি বলতা এ বাই এ, এটা তার যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, এগুলাকে তার আদি দৈর্ঘ্য, আদি আয়তন বা আদি ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, তাহলে যে জিনিসটা পাই বা যেই অনুপাতটা পাই, সেই অনুপাতটা হচ্ছে একটা তোমার কি বিকৃতি। তো বিকৃতির ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এল এর একক হচ্ছে মিটার, এই ক্ষেত্রে এল এর একক কি মিটার। তো মিটার মিটার কাটাকাটি, সেম ভাবে এখানে হচ্ছে মিটার কিউব মিটার কিউব। তো একক কিন্তু কাটাকাটি চলে যায় প্রতিটা ক্ষেত্রে, এই কারণে বিকৃতির কোনো একক নাই। এই জায়গায় দেখো একটা গ্রাফ দেখা যাচ্ছে। এই গ্রাফের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে এরকম, যে সমুদ্র পৃষ্ঠ থেকে তুমি যতটুকু উচ্চতায় যাইবা, সেই উচ্চতা অনুযায়ী বায়ুচাপ কমতে থাকবে। এই জায়গায় ফার্স্টে একদম লেভেলে, আমাদের ভূমি লেভেলে একটা চাপ থাকে, সেই চাপটা কত? সেটা হচ্ছে 76 সেন্টিমিটার মিলিমিটার মার্কারি চাপ এর সমান। 76 সেন্টিমিটার মার্কারি চাপ বলতে আসলে কি বোঝায়? একটা তুমি টিউব যদি নাও, তাহলে এই টিউবের তোমার এখান থেকে ধরো এখানের উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার। এই 76 সেন্টিমিটার যদি তোমার খালি পারদ দ্বারা পূর্ণ থাকে, এই পারদ দ্বারা পূর্ণ থাকা তোমার এই পারদ ঠিক এই জায়গায় যতটুকু বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে তোমার 76 সেন্টিমিটার বায়ুচাপ বা 76 সেন্টিমিটার এই পারদ চাপ। এবং অবশ্যই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হইতে হবে কত? 1 মিটার স্কয়ার, একক ক্ষেত্রফল। আচ্ছা, যাই হোক, সেটা বিষয় না এখন। তারপর হচ্ছে যে বস্তুর ওজন W1 এবং W2 হলে, W1 is greater than W2 হলে বস্তুটি ডুবে যাবে। এটা কি বলতেছে? কোন একটা বস্তুর ওজন হচ্ছে W1, আর আরেকটা বস্তু তোমার W2 বলতেছে। আবার এই জায়গায় আছে W1 less than W2 বলতেছে, আবার W1 is equal to W2 এরকম বলতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই জায়গায় ওজন দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এই জায়গায় যেটা বুঝতেছি সেটা হচ্ছে তোমার প্লবতার একটা কাহিনী আছে, বাট প্লবতা ছাড়া এই জায়গায় ওজন দিয়া আচ্ছা, এটা দেখি ভবিষ্যতে কাজে লাগলে পরে দেখা যাবে। এই জায়গা থেকে 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার, মানে 1 প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার একই জিনিস, সেটা বোঝাচ্ছে। চাপ আর পীড়ন এর একক অভিন্ন, এটা আমরা একটু আগে দেখছিলাম। এই যে পীড়নের একক কয়টা, চাপের একক কয়টা। তারপরে দেখি এমসিকিউ গুলো যদি সলভ করি। বড় পিস্টনের ক্ষেত্রফল ছোট পিস্টনের 50 গুণ হলে ছোট পিস্টনের 5 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনের অনুভূত বল কত? আমরা একটা সূত্র দেখছিলাম এরকম, F2 বাই F1 is equal to A2 by A1। এখানে আমার কি বলছে? যে বড় পিস্টনের ক্ষেত্রফল ছোট পিস্টনের 50 গুণ। তাহলে আমি A2 কে যদি বড় পিস্টন ধরি, তাহলে 50 ইন্টু A1 বলতে পারি, A2 সমান। তাহলে হচ্ছে কাটাকাটি। আর কি বলতেছে? যে ছোট পিস্টনে 5 নিউটন, মানে এই নিচে যেটা ছোট পিস্টন এর মধ্যে 5 নিউটন বল প্রয়োগ করছি। তাহলে F2 বাই 5 এরকম। তাহলে আর যদি গুণ করে দিই, তাহলে F2 is equal to 5 5 25 আর একটা 0 0 নিউটন, 250 নিউটন। তারপরে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, মানে আমরা যদি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার কম তাপমাত্রায় গেলেও তোমার ঘনত্ব কমে যায় এবং বেশি তাপমাত্রায় গেলেও ঘনত্ব কমে যায়। পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। পচা ডিম পানিতে ভাসে, কারণ হচ্ছে তার ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে কেমনে? তোমার ভিতরে কিছু গ্যাসের সৃষ্টি হয়, গ্যাসের সৃষ্টি হইলে ঘনত্ব কমে যায়। তারপর বায়ুচাপ মাপার যন্ত্রে পারদের পরিবর্তে পানি ব্যবহার করলে কি হবে?
যন্ত্রের দৈর্ঘ্য হ্রাস পাবে, যন্ত্রের দৈর্ঘ্য অত্যাধিক বৃদ্ধি পাবে, যন্ত্রের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এইটার কাছে হচ্ছে যে আমরা জানি ঘনত্বের হিসাব যদি করি তাহলে পারদের ঘনত্ব প্রায় পানির ঘনত্বের 13.6 গুণ। তাহলে এই কেসে কাহিনীটা হবে এরকম যে 76 সেন্টিমিটার পারদ চাপে যদি আমরা 1 এটিএম প্রকাশ করতে পারি, তখন পানি দিয়ে হিসাব করার জন্য আমার ওই 76 যে 76 সেন্টিমিটার যে আছে ওটাকে আমরা 13.6 দিয়ে গুণ করবো, এবং পরে দেখা যাবে যে অলমোস্ট 10 মিটার লম্বা একটা ইয়া হয়ে যাবে, দৈর্ঘ্যযুক্ত একটা যন্ত্র হবে। তার মানে কি, যন্ত্রের দৈর্ঘ্য অত্যাধিক বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কারেক্ট আনসার। তখন কালারটা রেড করে নিই। শিল্প কারখানায় ধাতব পদার্থ কাটা হয় কি দিয়ে? এটা কিন্তু পানি দিয়ে কাটা যায়। হয়তো অনেক সময় দেখবা যে ইয়া থাকে, যে একটা নজেল থাকে, এই নজেলের মাথা থেকে অতিরিক্ত জোরে, মানে এর এত জোরে পানি ইয়া করা হয়, ছাড়া হয়, এবং এত সূক্ষ্ম করে ছাড়া হয় যে খুব অনেক কঠিন কঠিন শক্ত শক্ত পাথরও একদম নিখুঁত ভাবে কাটা সম্ভব এই পানির মাধ্যমে। এই জায়গায় কি কি ইউজ করছে? এই জায়গায় বলছে প্লাজমা টর্চ, কাটার, সূক্ষ্ম ছুরি, পিস্টন, এগুলা কিছুই নেই যে প্লাজমা টর্চের মাধ্যমে কাটা যায়। প্লাজমা টর্চ কি, কোন একটা পদার্থকে অনেক তাপমাত্রা দিয়ে কোন একটা গ্যাসীয় পদার্থ অবস্থায় নিয়ে গেলেও ওই গ্যাসীয় অবস্থাটা আর গ্যাসীয় থাকে না, ওটা প্লাজমা হয়ে থাকে। ওই জায়গায় সবকিছু তোমার ইয়া থাকে, আয়নিত অবস্থায় থাকে। তো ওইটাকে যখন উচ্চ চাপে নির্গত করা হয় তখন সেটা প্লাজমা টর্চ হিসেবে কাজ করে। সমুদ্রের পানির ঘনত্ব বিশুদ্ধ পানির ঘনত্বের সমান হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তার মানে 1000 কেজি পার মিটার কিউব, এটা বলা হইতেছে। মারিয়ানা ট্রেন্সে চাপ হচ্ছে 26613.5 প্যাসকেল কম হতো। সমুদ্রের পানির ঘনত্ব 1025 কেজি পার মিটার কিউব হলে মারিয়ানা ট্রেন্সের গভীরতা কত? আচ্ছা, এটা কি বলতেছে যে সমুদ্রের পানিতে বিশুদ্ধ পানির ঘনত্ব যদি সমান হইতো তবে মারিয়ানা ট্রেন্সের চাপ কিছুটা কম হইতো। আচ্ছা, তার মানে এটা হচ্ছে একটা পার্থক্য দিয়ে দিছে আমাদের, হচ্ছে একটা পার্থক্য। ধরো এমনে যেটা পানির ঘনত্ব, এটা এই 1025, এটার কারণে তার একটা চাপ আছে, সেটা কত? H ρ1g, এটা। সো এই ρ1 হচ্ছে এটা। এবং এই যদি পানির ঘনত্ব সমান হইতো তখন হয়তো আরেকটা চাপ, সেটা হচ্ছে H ρ2g, এবং এটার যে পার্থক্য, এই ডিফারেন্সটা হচ্ছে এটা। তো ফার্স্টের কেসে তোমার জি রো হচ্ছে কি 1025, তারপর হচ্ছে এটা 1000, আর জি এইচ তো সবকিছুতে সমানই। তো তখন যদি আমরা ক্যালকুলেশন করি যে তোমার এইচ কে যদি কমন নেই, তারপরে তার সাথে জি কে কমন নেই, তারপর হচ্ছে ρ1 আর ρ2 যে পার্থক্য, সেটা কত? 1025 থেকে 1000 যদি বাদ দিই তাহলে হচ্ছে 25, সেটা সমান হচ্ছে 2661435 প্যাসকেল। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এইচ এর মান আসে 10,863 মিটার। এটা স্থিতিস্থাপক সীমার বেশি বল প্রয়োগ করলে বস্তুর কি হবে? স্থিতিস্থাপক সীমার চেয়েও বেশি যদি আমি বল প্রয়োগ করে ফেলি, তাহলে যে বিকৃতিটা হয়েছে ওই বিকৃতিটা আর ফেরত যাবে না, তার মানে কি স্থায়ী বিকৃতি হয়ে যাবে। আবার বিকৃতির একক কোনটি? বিকৃতির একক কি? বিকৃতির তো একক নাই। এই যে L/L বলছিলাম না, এটারও মিটার কাটাকাটি। পীড়ন ও বিকৃতির অনুপাতকে কি বলে? পীড়ন এবং বিকৃতির অনুপাত সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক। সেটা কেমনে? স্থিতিস্থাপক গুণাঙ্ক কেমনে? আমরা জানি যে স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন F/A is সমানুপাতিক টু বিকৃতি which is L/L। মানে সমানুপাতিক ধ্রুবক যদি উঠাই তাহলে একটা গুণাঙ্ক আনবো না আমরা, ইয়ংস গুণাঙ্ক আনি জায়গায়, যেটা হচ্ছে y। so F/A is equal to মানে ইয়ংস গুণাঙ্ক ইনটু L/L। এখন আমার কি বলছে? পীড়ন আর বিকৃতি, এটা হচ্ছে পীড়ন, এটা হচ্ছে বিকৃতি। সো এটা নিচে রাখতে হবে এবং অনুপাত আকারে লিখতে হবে। সো F/A বাই L/L। তাহলে এই পাশে কি থাকলো? শুধুমাত্র এটা স্থিতিস্থাপক গুণাঙ্কটা। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কার সমান? আচ্ছা দেখো তো, এটার কোনো একক নাই, কিন্তু পীড়নের একক আছে। পীড়নের একক কত? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই যে এর একক কি? এই এককটাই হবে না, কারণ উভয় পক্ষে যে ইকুয়ালের উভয় পক্ষে তো তোমার একক সেম হইতে হইব। সো ইয়ংস গুণাঙ্কের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। এটা কার সমান? তোমার বিকৃতি তো সমান না, বলের সমান না, ক্ষেত্রফলের সমান না, তাহলে কি পীড়ন বাই চাপের সমান। তারপরে অণুসমূহের গতি কিসের সমানুপাতিক? অণুসমূহের গতি হচ্ছে তুমি যত তাপমাত্রা বাড়াইবা তার গতি এভাবে বাড়বে।
মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে অণুসমূহের গতি কিসের সমানুপাতিক, এটা বলতে তাপ শক্তি যদি বোঝাও তাইলে হচ্ছে না, এখানে যদি তাপমাত্রা বলতো তবে এটা সবচেয়ে পারফেক্ট হইতো। কোন একটা গ্যাসীয় বস্তুর জন্য তাপমাত্রাই হচ্ছে ফার্স্ট চয়েস, যেটার উপরে ডিপেন্ড করে তোমার অণুগুলা গতিশক্তি অর্জন করে। একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন এবং ছোট পিস্টনের ব্যাসের অনুপাত দিছে, আচ্ছা দিয়ে দেয় না, সেটাই বার করতে বলছে। ছোট পিস্টনে যদি 200 নিউটন বল প্রয়োগ করে তাহলে বড় পিস্টনে 1800 নিউটন বল পাওয়া যায়। তাহলে বলছে ব্যাসের অনুপাত নির্ণয় করতে। ওকে, তাহলে এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা হচ্ছে ফার্স্টে একটা সূত্র দেখছিলাম, যেটা হচ্ছে F2 বাই F1 ইজ ইকুয়াল টু R2 স্কয়ার বাই R1 স্কয়ার। তো এই যে ব্যাসার্ধ আর ব্যাস কি সমানুপাতিক সম্পর্ক না? তো আমি এখানে 2R2 স্কয়ার 2R1 স্কয়ার এটাও যদি লিখতাম তাও তো ভুল হতো না। তাহলে এটাকে বলা হয় D2, যেটাকে বলতে হচ্ছে ডায়ামিটার 2, এটা হচ্ছে ডায়ামিটার 1, এটা বলতে পারবো। ডায়ামিটার 2 বাই ডায়ামিটার 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু F2 বাই F1। আচ্ছা, এটা হচ্ছে উপরে বড় পিস্টনের ক্ষেত্রে যেগুলা, এই যে বড় পিস্টনের তোমার ব্যাস, বড় পিস্টনের বল, আর নিচে হচ্ছে ছোট পিস্টনের গুলা। এর উপরে হচ্ছে 1800 আর নিচে হচ্ছে 200, এটা হচ্ছে 9। আমার বলছে কি ইয়া বের করতে, ফার্স্টে বড় পিস্টন আর পরে ছোট পিস্টনের ব্যাসের অনুপাত, সেটাকে রুট করে দিলেই হচ্ছে। আমরা যদি রুট করি তাহলে D2 বাই D1 ইজ ইকুয়াল টু √9 ইজ ইকুয়াল টু 3, মানে কত 3 বাই 1 না, এটা কত হচ্ছে তোমার 3:1। পদার্থের কোন অবস্থা তড়িৎ বহন করে? পদার্থের যে প্লাজমা অবস্থা তড়িৎ বহন করে, কারণ তখন সব কণা আয়নিত অবস্থায় থাকে। প্লাজমা অবস্থার জন্য প্রয়োজনীয় তাপ কোথায় পাওয়া যায়? তোমার চুলায় তো আর প্লাজমা হয় না, এটা জীবনও হয় না। মহাকাশে কি হয়? মহাকাশেও তো হয় না। রেদার কোথায় হয়? এই যে তোমার নক্ষত্রে হয়, নক্ষত্রের মধ্যে প্লাজমা অবস্থা বিরাজ করে, জাস্ট লাইক সূর্য। এগুলা বার্নারেও তো হয় না, কারণ বার্নারে মাত্র কয়েক হাজার পর্যন্ত তোলা যায় তাপমাত্রা। প্যাসকেলের সূত্র কোন অবস্থার পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? তরল এবং গ্যাসীয়, এই তো এখানে আছে। আবার কোন আবদ্ধ তরলে F চাপ প্রয়োগ করা হলে এর সাথে 4 একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটা পিস্টন লাগানো থাকলে তাতে কত বল অনুভূত হবে? এটা কি বলতেছে যে কোন একটা আবদ্ধ তরলের P চাপ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, P চাপ প্রয়োগ করা হইলো, এর সাথে 4 একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন একটা পিস্টন লাগানো, তাহলে এটা কত হবে? কোন একটা আবদ্ধ তরলে P চাপ প্রয়োগ করছে, আচ্ছা P একটা চাপ প্রয়োগ করা হলো, এর সাথে 4 একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট ক্ষেত্রফল মানে A = 4 ইউজ করছে এই জায়গায়, তাতে কত বল? সো আমরা হিসাব করি যে তোমার P = F বাই A, তোমার কি বের করতে বলছে? F বের করতে বলছে, তার মানে F সমান হচ্ছে P এর মান তো P আছে এবং A এর মান হচ্ছে 4, তার মানে 4P। এই তো। তারপর আর্কিমিডিসের নীতি পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য? আর্কিমিডিসের নীতি সেম ভাবে তরল এবং গ্যাসীয়র জন্য প্রযোজ্য। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হলে বস্তুটি তরলে ডুববে নাকি ভাসবে? আচ্ছা, বলতেছে যে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান, মানে তোমার পানি, এই যে ধরো একটা কন্টেইনার ভরা খালি পানি, সেই পানির মধ্যে 1000 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটা বস্তুকে ডুবাই দেওয়া হলো। এটা কিন্তু বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির তোমার ঘনত্ব এটা, তারপরে বস্তুর ঘনত্ব এটা। তো তুমি পুরা জায়গার মানে পুরা যে ইয়াটা আছে, কন্টেইনার আছে, বস্তু সহ সব জায়গায় কি ঘনত্ব সেম না? তাহলে এই বস্তুটাকে তুমি যদি নিচে রাখো, অনেকটুকু নিচে রাখো অথবা অনেকটুকু উপরে রাখো, সব জায়গায় কিন্তু সে এক্সিস্ট করতে পারবে এবং সে কোনো প্রকারের কোনো লব্ধি বয়সী অনুভব করতেছে না, কারণ সে যতটুকু আয়তনের পানি অপসারণ করছে এবং তার যে তোমার নিচের দিকে মানে যতটুকু অপসারণ করছে পানি, ওইটার কারণে সে উপরের দিকে যে বয়স অনুভব করতেছে বি, এবং পৃথিবী তার যে ওজনে টানতেছে ডাব্লিউ, এই দুটা সমান সমান হয়ে যায়। তো সমান হয়ে যাওয়ার তার উপরে কোনো প্রকার কোনো লব্ধি বল ক্রিয়া করতেছে না, যেখানে রেখে দিবা সেইখানেই থাকবে। এটা কি নিউটনের ফার্স্ট ল। তার মানে কি সম্পূর্ণ নিয়মিত অবস্থায় ভাসবে, মানে এটা জেনে থাকবে ওই জায়গায় আর কি স্থির, যে কোনো জায়গায় ভাসানো যাবে। 22 লিটার পানি হতে কত লিটার বরফ পাওয়া যায়? আচ্ছা, এই প্রশ্নের এসে তোমার কাহিনীটা কি জানো?
22 লিটার পানি যখন আছে, তো সেই পানির আয়তন তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেটা কোনো ডিস্টার্ব না। তবে যখন তোমার এটা বরফ হইতেছে তখন কিন্তু তার ঘনত্ব কমে। তো ঘনত্ব কমলে তার আয়তন অবশ্যই বাড়বে। আয়তন বাড়তে গেলে তোমার কি হইতেছে, এই 22 লিটার ফুলে ফেপে একটু বেশি হবে, যে তোমার 24 লিটার হবে অথবা 23.913 লিটার হবে। তো এটার জন্য আমরা কি ক্যালকুলেশন করব? এটার ক্যালকুলেশনটা এরকম হবে যে আমরা জানি পানির ক্ষেত্রে রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর হচ্ছে এটা হচ্ছে ওয়াটারের জন্য, আর এটা হচ্ছে বরফের জন্য। বরফের জন্য কত? 920 কেজি পার মিটার কিউব। আচ্ছা, হইল। এখন এদের মধ্যে কি সম্পর্ক আছে? আয়তনের একটা ফিক্স সম্পর্ক বলতেছে যে পানির ক্ষেত্রে এটা হচ্ছে 22 লিটার। পানির ক্ষেত্রে আমরা ভর বের করি, m ইজ ইকুয়াল টু রো ভি। রো হচ্ছে তোমার এটাকে যদি আমরা হচ্ছে কেজি পার মিটার কিউব থেকে তোমার লিটারে কেউকে নিতে চাই, তাহলে কিন্তু এটাকে বলতে পারতাম। আরেকটা কাহিনী আছে যে 22 লিটার যে পানি, 22 লিটারে আমরা তো ডাইরেক্ট বলতে পারি যে 22 লিটার পানির ওজন হচ্ছে বা ভর হচ্ছে 22 কেজি, অ্যাজ এটা বিশুদ্ধ পানি। তো 22 কেজি পানি, এটার এম সমান 22 কেজি বুঝতে পারতেছি, এবং রো হচ্ছে 920 ফর আইস, এবং ভি কত? ভি আমরা চাই। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ভি সমান আসে হচ্ছে 23.913 লিটার। তো এটাই হচ্ছে উত্তর। ফিটকিরি কি গ্লিসারিনে ভাসবে? আচ্ছা, এই ফিটকিরি গ্লিসারিনে ভাসবে কি ভাসবে না সেটা কিসের উপর ডিপেন্ড করে? এদের ঘনত্বের উপর। কারণ ফিটকিরির ঘনত্ব হচ্ছে গ্লিসারিনের ঘনত্ব হচ্ছে বেশি, তাহলে কি ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে, ঠিক না? সো উত্তর হচ্ছে ভাসবে না। আপেক্ষিক গুরুত্বের একক কি? আপেক্ষিক গুরুত্ব কি? পানির যে ঘনত্ব আছে সেই ঘনত্বের তুলনায় অন্য কোনো কিছুর ঘনত্ব কত গুণ। সো উপরে হচ্ছে মনে করো রো অফ কিছু একটা, রো অফ এক্স, আর নিচে হচ্ছে রো অফ ওয়াটার, এই জিনিসটা। তো এই অনুপাতটার ক্ষেত্রে কি উপরে যে একক নিচেও কি সেম একক না? তো এই একক তো কাটাকাটি, কোনো একক নেই। তারপর 24 লিটার পানিকে বরফে পরিণত করলে এর কত আয়তন পানিতে ভাসবে? আচ্ছা, আবারও সেই একটা প্রশ্ন করছে। এই প্রশ্নের মধ্যে বলতেছে যে 24 লিটার পানি, তার মানে হচ্ছে 24 কেজি ভরের পানি, এই জায়গায় 24 কেজি ভরের পানিকে এটাতে তোমার বরফে রূপান্তর করছে, এবং কতটুকু পানিতে ভাসবে সেটা বলতেছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবো আমরা? তো ফার্স্টে হচ্ছে এটা 24 কেজি তোমার পানি আছে, ভর হচ্ছে এম, এম ইজ ইকুয়াল টু 24 কেজি, এম ইজ ইকুয়াল টু রো ভি, এবং এটা আইসের ক্ষেত্রে সত্য, এই এক জায়গায় রো অফ আইস বলবো, এবং এই ভিটা আইসের ক্ষেত্রে কত সেটা আমরা জানতে চাইতেছি। তাহলে এই ভি সমান আসে হচ্ছে রো আইস, যদি আমরা 920 বসাই দিই তাহলে আসলে হচ্ছে 26.086 লিটার। ওকে, তাহলে কি আছে? 24 লিটার পানিরে আমরা বরফ করছি পরে 26.086 লিটার হয়ে গেছে। তাহলে এই 26 লিটারের মধ্যে 24 লিটার তো সে পানির মধ্যে জায়গা দখল করবেই তার ভরের কারণে, বাকি 2.something লিটার কি হবে? পানির মধ্যে ভাসবে। সো এটা হবে উত্তর। লোহার তৈরি নিরেট বস্তু পারতে ভাসবে নাকি ডুববে? লোহার ঘনত্ব আমরা কি দেখছিলাম, পারদ থেকে অনেক কম। লোহার ছিল 7800, আর পারদের ছিল 13,600, অলমোস্ট তোমার অর্ধেকের কাছাকাছি হলো। আচ্ছা, যাই হোক, তাই কি বলতেছে যে লোহার তৈরি নিরেট বস্তু পারতে ভাসবে নাকি ডুববে? তো এর ঘনত্ব কম, এর বেশি ঘনত্বের ইয়ার মধ্যে, দ্রবণের মধ্যে কি অবশ্যই ভাসবে, তাহলে ভাসবে। এ বস্তুর উপাদানের ঘনত্ব বি বস্তুর উপাদানের ঘনত্বের দ্বিগুণ। ওকে, ফাইন। এর তৈরি একটি নিরেট বলের ব্যাসার্ধ বি এর তৈরি বলের ব্যাসার্ধের দ্বিগুণ হলে বলদ্বয়ের ভরের অনুপাত কত? আচ্ছা, ভরের অনুপাত চাইছে, এবং এদের কি দিয়ে দিছে? ঘনত্ব বলে দিছে আমার। আচ্ছা, অনুপাতের জন্য আমরা ভাগ আকারে লিখি এম অফ এ বাই এম অফ বি, এটার তুলনা করতেছি আমরা। তাহলে আমরা এম কে বলতে পারি রো বি, এরকম লিখতে পারি।
তারপর বলতেছে এ বস্তুর উপাদানের ঘনত্ব বি বস্তুর উপাদানের ঘনত্বের দ্বিগুণ, তাহলে রো এ ইজ ইকুয়াল টু রো বি থাকলো। আর বলতেছে কি যে এ এর তৈরি একটা বলের ব্যাসার্ধ বি এর তৈরি বলের ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে এই যে তোমার আর অফ এ ইজ ইকুয়াল টু 2 আর অফ বি, এটাও বলে দিতেছে। তো আমরা জানি কি কোন একটা গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। তো এটাকে আমরা বলতে পারি 4/3 পাই আর অফ এ এর কিউব। আর অফ এ এর বদলে আমরা 2 আর অফ বি বলতে পারি এর কিউব। নিচেও সেম ভাবে 4/3 পাই আর বি এর কিউব। রো বি কাটা, 4/3 পাই 4/3 পাই এটাও কাটা। তো উপরে হচ্ছে একটা 2 থাকতেছে, তারপর এখানে এই যে আর কিউব কাটা, কিন্তু 2 এর কিউব 8 রইতেছে। এটা কত হয়ে গেল? 16 হয়ে গেছে। 16 এর নিচে আছে 1, তাহলে এম অফ এ ইজ এম অফ বি কত? 16:1। তো ফার্স্টে এ নাম্বারই হচ্ছে 16:1। তারপর বলতেছে যে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তরলের ক্ষেত্রে কোনো বিন্দুতে চাপ এবং মুক্ত পৃষ্ঠ থেকে এর গভীরতার সম্পর্ক কিরূপ? আমরা জানি যে এরকম ক্ষেত্রে তোমার P is equal to H rho G, তাহলে P এর সাথে সম্পর্ক কি? H এর সমানুপাতিক সম্পর্ক, ঠিক না? তাহলে এটা কোন অপশন আছে? খতে। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার, তোমার হাইড্রোমিটার, থার্মোমিটার না ব্যারোমিটার? চাপ মানে হচ্ছে বার টাইপ এরকম। তো ব্যারোমিটার যে যন্ত্রটা আছে এই যন্ত্রের মাধ্যমে তোমার বায়ুর চাপ নির্ণয় করে। হাইগ্রোমিটার এটা দিয়ে আসলে যে পানির শিশিরাঙ্ক বা কোন একটা জায়গার শিশিরাঙ্ক নির্ণয় করে। আর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা। আচ্ছা, তারপর হচ্ছে বস্তুর ভর অপরিবর্তিত রেখে আয়তন যদি বাড়ায় তাহলে প্লবতা বল কিরূপ হয়? প্লবতা বল বৃদ্ধি পাবে। এটার কাহিনী কি? প্লবতা বা বুয়ান্সি ইজ ইকুয়াল টু ভি রো জি। এই জায়গায় রো ফিক্সড অবশ্যই, কারণ যে দ্রবণ তোমার যে তরলে ডুবাইতেছে বা যে ফ্লুইডে ডুবাইতেছে সেটার রো তো ফিক্সড, জিও ফিক্সড হইতেছে একটা নির্দিষ্ট স্থানের জন্য। যখন তুমি বস্তুর ভর অপরিবর্তিত রেখে আয়তন বাড়াই দিচ্ছ, তার মানে কি? যে ভি বাড়তাছে তার মানে বিও বাড়তাছে, তাহলে কি হবে? বৃদ্ধি পাবে। তারপর 29 বলতেছে যে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? প্লাজমা। তারপরে 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো সিলিন্ডারকে পানিতে নিমজ্জিত করলে তার উপর ক্রিয়ারত প্রবণতার মান কত? 1 সেন্টিমিটার কিউব, দ্যাট মিনস 10⁻⁶ মিটার কিউব। তারপরে হচ্ছে সিলিন্ডার পানিতে নিমজ্জিত করছে, তার উপর ক্রিয়ারত প্রবণতা। আচ্ছা, কোন একটা সিলিন্ডার বলতেছে এবং তার কিছুই আর কিছু লিখতেছি না আমি, ভর ডট টাইপ জাস্ট আয়তন দিয়ে দিছে। আচ্ছা, আর কি বলতেছে? পানিতে বলছে, তার কি লাগে? প্রবণতাই তো দিছে না, তাহলে প্রবণতা ভি ইজ ইকুয়াল টু ভি রো জি। তো তার আয়তন হচ্ছে 10⁻⁶, রো হচ্ছে 1000 মানে 10⁻³ এবং জি হচ্ছে 9.8। তাইলে 10⁻⁶ আর 3 মিলে হচ্ছে 10⁻³ দ্যাট ইজ 9.8 ইন্টু 10⁻³ নিউটন। সেটা কোথায় আছে? এই তো এখানে। ডেড সিতে মানুষ ডুবে না কেন? কারণ ডেড সির ঘনত্ব বেশি। তারপর ডাব্লিউ ওজনের কোন বস্তুর উপর তরলের ঊর্ধ্বমুখী বল W1 হলে কোন ক্ষেত্রে বস্তুটি ডুবে যাবে? আচ্ছা, ডাব্লিউ ওজন কোন একটা বস্তু আছে, সেই বস্তুর উপর তরলের ঊর্ধ্বমুখী W1, মানে এইটাই হচ্ছে তোমার বুয়ান্সি। বুয়ান্সি হচ্ছে W1 হলে কোন ক্ষেত্রে বস্তুটি ডুবে যাবে? বুয়ান্সি যখন কম হবে, এবং এই বুয়ান্সির তোমার বিরুদ্ধে নিচের দিকে তার ভর, মানে তার ভরের কারণে যে ওজন ডাব্লিউ সেটা অনেক বেশি, তখন কি? এটা ডুবে যাবে। তার মানে ডাব্লিউ বেশি হইতে হবে এবং এই তোমার প্লবতাটা কম হইতে হবে। ডাব্লিউ ইজ গ্রেটার দেন W1 এই যে এই ক্ষেত্রে 32-এর গ। এইটাই হচ্ছে ফার্স্টের দিকে ছিল, এই যে এখানে এই জায়গায় বলতেছে তোমার W1, এই W1 হচ্ছে বস্তুর ওজন, আর তোমার W2 কি? W2 হচ্ছে প্লবতা। এর প্লবতাটা যখন কম হয় তখন বস্তু ডুবে যাবে, প্লবতা বেশি W1 হচ্ছে লেস দেন
আবার W1 লেস দেন বলছে, তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, এটা তো লজিক্যাল না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তার মানে এর মধ্যে কি বলতেছে যে প্রবণতা বেশি হয়ে গেছে, সমান না কিন্তু বেশি হয়ে গেছে। তার মানে সে যতটুকু তোমার আছে, মানে যতটুকু দরকার আছে ততটুকু ডুববে এবং বাকি অংশটুকু বেশি থাকবে, জাস্ট লাইক বরফ। একটু একটা ম্যাথ করলাম না যে 2 লিটার বরফ ভাসতেছে, তো এরকম আর কি, কিছু অংশ ডুবে থাকবে এবং কিছু অংশ বেশি থাকবে। এটা কোন ক্ষেত্রে? যখন প্রবণতাটা বেশি হয়ে যাবে। আর যখন দুইটাই সমান, ওই যে একটু আগে একটা ম্যাথ করলাম যে 1000 কেজির একটা মিটার কিউব হচ্ছে একটা তোমার ঘনত্বের একটা বস্তু, ওই বস্তুটা একটা কোনো কিছুর মধ্যে ডুবে রয়েছে, তাহলে ওই অবস্থায় সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আসবে, মানে যেখানে রাখবো ওইখানেই থাকবে। তো ওই কেসটা হচ্ছে যখন এদের ওজন সমান বা প্রবণতা এবং ওজন সমান হয়ে যাবে। আচ্ছা, ব্যারোমিটার পারস্তম্ভের উচ্চতা কিরূপ হলে বুঝতে হবে যে ঝড়ের সম্ভাবনা আছে? ব্যারোমিটার পারস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ করে কোনো একটা চেঞ্জ হয়, যে লাইক হঠাৎ করে চাপ কমে গেছে বা হঠাৎ করে চাপ বেড়ে গেছে, ওই ক্ষেত্রেই কাহিনীটা হবে। আচ্ছা, আমরা জানি কি যে ঝড় কখন হয়? যখন নিম্নচাপ হয় তখন, ঠিক না? নিম্নচাপ হওয়া মানে কি, ব্যারোমিটারের উচ্চতাটা কি কমবে না বাড়বে? কমবে, ঠিক না? এবং সেটা কি হঠাৎ করে, হঠাৎ কমে গেলে তখন ঝড় বৃষ্টি হবে। তারপরে লোহা ও রাবারের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? এই জিনিসটা হচ্ছে রাবার মনে হইতে পারে। দেখো, স্থিতিস্থাপকতা জিনিসটা কিন্তু রাবারের মতো জিনিসের জন্য না। স্থিতিস্থাপকতা বলতে বোঝায় যে কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করবা এবং সেই বস্তুটা হালকা একটু প্রসারণ হইলে হইতে পারে, এবং যেই তুমি বলটা অপসারিত করে দিবা সেই তার আগের অবস্থায় ফিরে যাবে। এইটার মধ্যে তুমি অনেক বেশি বল প্রয়োগ করতে পারবা যে বস্তুটার উপর, সেই বস্তুটাই বেশি স্থিতিস্থাপক হবে। এখানে যদি তোমার লোহা রাবার না বলে লোহা এবং হীরা বলতো, তাহলে হীরা হইতো উত্তর। সেই ক্ষেত্রে তোমার মনে হইতে পারে রাবার, কারণ রাবার হচ্ছে ইলাস্টিক বস্তু, এটার মধ্যে টান দিলে সে ফিরে আসতেছে। কিন্তু লোহার মধ্যে তুমি যতটুকু বলে রাবারকে টানতে পারতেছো, তার চেয়ে আরো অনেক বেশি বলে লোহাকে টানতে পারবা এবং সেই লোহাটা ফিরেও আসবে। সেক্ষেত্রে লোহা হচ্ছে তার চেয়েও বেশি স্থিতিস্থাপক। তারপরে কি বলতেছে যে নিচের কোন তরলটি নিরেট রূপার বস্তু ভাসে? আচ্ছা, নিচের কোন তরলটিতে নিরেট রূপার বস্তু ভাসবে? তো আমার রূপার ঘনত্বটা জানা উচিত। তো রূপার ঘনত্ব দেখি তো এখানে দেওয়া আছে নাকি? রূপার ঘনত্ব এখানে নাই। তো রূপার ঘনত্ব আর যেই হোক, তোমার পারদের ঘনত্বের চেয়ে কম, এটা হচ্ছে ফর শিওর। এখানে দেখো অপশনে যদি পারদ থাকে তাহলে পারদ উত্তর হবে। তোমার লোহিত গোলা, লোহা, তারপর পানি, পারদ, ব্রোমিন, এই যে তোমার পারদ যে অপশনটা আছে, সেই পারদের মধ্যে ভেসে থাকবে রূপাও। ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি? ঘনত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। এই যে হাইড্রোমিটার। এখানে দেখো 4টা অপশন ছিল না? একটা ছিল হচ্ছে ব্যারোমিটার, যেটা হচ্ছে চাপ মাপার যন্ত্র, থার্মোমিটার যেটা দিয়ে হচ্ছে তাপমাত্রা মাপে, হাইগ্রোমিটার এটা হচ্ছে তোমার উষ্ণতা মাপে, আর তারপরে এর মাধ্যমে ইয়া মাপে, এই শিশিরাঙ্ক মাপে। সো হাইড্রোমিটার কি? এটা দিয়ে হচ্ছে তোমার ঘনত্ব মাপে। তারপর হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন সমান কি? বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন সমানকে কি বলা হয়? আচ্ছা, এটাই কি? এটাই তো আমরা প্রবতা করছি, which is called buoyancy। কোন একটা বস্তু যতটুকু আয়তনের ওই ফ্লুইডকে অপসারণ করছে, সেই ফ্লুইডের যেই একটা হয় ওজন সরে, সেই ওজনটা সেই বস্তুর মধ্যে উপরের দিকে প্রয়োগ করে, এটা হচ্ছে প্রবতা। তারপরে বল বৃদ্ধিকরণ নীতিকে কার সূত্র বলে? বল বৃদ্ধিকরণের যে নীতি, সেটা একটু আগে আমরা পড়ছিলাম কি, তোমার প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র কি ছিল? এই যে তোমার F2/F1 is equal to A2/A1। এটার উপরেই তো তোমার হাইড্রোলিক প্রেস, তারপরে তোমার যে বড় বড় আছে না কনস্ট্রাকশন সাইটের মধ্যে যে বিভিন্ন যন্ত্রগুলো ব্যবহার করা হয়, ভেকু যেটারে বলে, এই যে এরকম এরকম দাগ থাকে, এই জিনিসগুলা সব কিছু এই যে। আচ্ছা যাই হোক, তাহলে এই যন্ত্রটা কি? এই যন্ত্রটা হচ্ছে তোমার যে এগুলা বল বৃদ্ধিকরণ নীতির উপর কাজ করে, সেটা কার সূত্র? প্যাসকেলের সূত্র। তরল পদার্থ চাপ কোন দিকে সঞ্চালিত হয়? তরল যে চাপটা দেয় সেটা কিন্তু যে উপরের দিকে সঞ্চালিত হয়, এবং সেই চাপের কারণে যে বলটা হয় সেটাকে কি বলে? প্রবতা। ওয়েট, তরলের চাপ বলছে ঠিক না? ওয়েট, এটা হচ্ছে তোমার আর্কিমিডিসের প্যাসকেলের সূত্র।
এটা হচ্ছে যে আমরা প্যাসকেলের সূত্র একটাকে বলছিলাম না, এরকম যে কোনো একটা তরল বা কোনো একটা ফ্লুইডের মধ্যে যখন চাপ প্রয়োগ করা হয় সেই চাপ বিন্দু মাত্র না কমে ওই সব দিকে সমানভাবে সরিয়ে যায় এবং পাত্র গাত্রে লম্বভাবে ক্রিয়া করে, ঠিক না? তার মানে কি এটা সব দিকে কাজ করবে। তারপরে বল বৃদ্ধিকরণ নীতিতে লব্ধি বল পিস্টনের কিসের উপর নির্ভর করে? বল বৃদ্ধিকরণ নীতি ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই যে এখানে একই ক্ষেত্রফল। প্রযুক্ত বল ধ্রুব হলে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কিরকম? এই যে চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এফ। সো কি এরা উল্টি অবস্থায় আছে, তার মানে কি ব্যস্তানুপাতিক। কোন নির্দিষ্ট তরলের কোন বিন্দুতে চাপ কিসের উপর নির্ভর করে? কোন নির্দিষ্ট তরলের কোন একটা বিন্দুতে চাপ কি তার গভীরতার উপর নির্ভর করে না? আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, সমানুপাতিক সম্পর্ক। গভীরতার উপর নির্ভর করে, ঘনত্বের উপর নির্ভর করে, তারপরে তোমার আর কিসের উপর নির্ভর করে? মাধ্যমের উপর নির্ভর করে কি? মাধ্যমের উপর নির্ভর করে না। এখন বলতেছে যে কোনো একটা নির্দিষ্ট তরলের কোনো একটা বিন্দুতে, কোনো একটা নির্দিষ্ট তরলের জন্য তো ঘনত্ব তো সেম, ঠিক না? তাহলে ঘনত্বের উপর তো আসলে নির্ভর করে না, ঘনত্ব তো ফিক্সড আর জিও ফিক্সড, শুধুমাত্র এইচ এর উপরে নির্ভর করে। আচ্ছা, 75 সেন্টিমিটার গভীরতায় কেরোসিনের একটি বিন্দুতে চাপ এত দেওয়া আছে, তরলের ঘনত্ব কত? এটা তো আমাদের যদি মুখস্থ থাকে তাহলে আমাদের জানা কথা যে কেরোসিনের ক্ষেত্রে ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। এটা বইয়ের অনেক জায়গায় ব্যবহার হয়েছে, তাও আমরা করে দেখবো। বলছে যে 75 সেন্টিমিটার গভীরতায়, তার মানে তার এইচ হচ্ছে গিয়ে 0.75, এটা হচ্ছে এইচ। তারপর রো আমরা জানতে চাই, তারপর জি হচ্ছে 9.8 এবং চাপের মান কত দেওয়া আছে? চাপের মান হচ্ছে 5880। তো এখানে ক্যালকুলেশন করলে অবভিয়াসলি রো সমান 800ই আসবে, 800 কেজি পার মিটার কিউব, মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, রো না কেজি পার মিটার কিউব, হ্যাঁ ওকে। তারপর প্লবতা কোন ধরনের পদার্থের ধর্ম? প্লবতা এটা হচ্ছে সবসময় যে প্রবাহী ফ্লুইডের জন্য সত্য এগুলা। হাই হিল জুতা পরে নরম মাটিতে হাঁটতে হলে তা মাটিতে ঢুকে যায়, কিন্তু চ্যাপ্টা তলা হলে জুতা মাটিতে ঢুকে না, কেন? সেম, তোমার চাপের তারতম্য হয়, চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তোমার যখন হাই হিল, সেই হাই হিলের তো চোখা যে সরু তোমার অংশটা আছে সেটার ক্ষেত্রফল অনেক কম, তার মানে চাপ অনেক বেশি পড়ে এবং চাপ বেশি পড়ার কারণে মাটির ভিতরে ডেবে যায়। এবং যেগুলা তোমার এরকম সমান জুতা সেগুলা কিন্তু ডাবে না, কারণ অনেক বেশি জায়গা জুড়ে একই পরিমাণ বল প্রয়োগ করে, চাপটা খুব কম হয়। তো চাপের একক কি? প্যাসকেল। তারপর বলছে যে সঞ্চয়ী কোষে H2SO4 অ্যাসিডের ঘনত্ব কত? H2SO4 এর ঘনত্ব এটা আমাদের হালকা জানতে হবে, সেটা হচ্ছে কত? এই যে তোমার 1300 থেকে 1500 কেজি পার মিটার কিউব, এই ঘনত্বের H2SO4 ব্যবহার করে। পৃথিবীর পৃষ্ঠে প্রতি বর্গ মিটার বায়ুমণ্ডলে চাপ কত? পৃথিবীর পৃষ্ঠে, একদম পৃষ্ঠে, যেটা তোমার 1 atm চাপ, সেই 1 atm চাপের ইকুইভ্যালেন্ট নিউটন পার মিটার স্কয়ারে যে চাপ, সেটা কত? 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। দেখা হয়ে যায়, কিন্তু একক সবগুলাই ভুল করছে। চাপ বললে নিউটন পার মিটার স্কয়ার থাকতে হবে, কিন্তু এখানে দেখো বলে দিচ্ছে পৃথিবীর পৃষ্ঠে প্রতি বর্গ মিটার বায়ুমণ্ডলে চাপ বেড়ে দিচ্ছে, এই জন্য কিন্তু এই জায়গায় তোমার এই মিটার স্কয়ার এই জিনিসটা লেখা নেই। তো আমরা লিখিত প্রশ্ন কালকে সলভ করবো ইনশাল্লাহ, আজকে এতটুকুই থাকবে।